স্যার পাসওয়ার্ডটা বলবো? দাঁড়াও। দেখো তুমি দেখতে পাচ্ছ লগইনটা ঠিক আছে? স্যার ওই আপনার ওই রয়ের আগে স্পেস দিতে হবে আর আরটা বড় হাতে দিতে হবে। এস ছোট হাতের? না না, বড় হাতে, SISHIR। SISHIR, এই হুম, আরটা ক্যাপিটাল? হ্যাঁ স্যার, মিডিলে স্পেস দিন স্যার, রয় লেখার তারপর আগে স্পেস দিন স্যার। এই আরটা ছোট হাতের, পরের রয়টা বড় হাতে দিতে হবে। ROY। এত হুম কমপ্লেক্স করো কেন? স্যার, আপনি ভুল করলেন স্যার। সিসি তোর টাইটেল, ইউজার আইডিটা স্যারকে হোয়াটসঅ্যাপে সেন্ড কর না। হ্যাঁ, তুমি লগইন আর পাসওয়ার্ডটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। ওয়েট স্যার। আচ্ছা, দেখছি। আচ্ছা, আজকে আমরা যেটা দেখব, তোমাদের আশা করি আর কারোর কোহা নিয়ে কোনো সমস্যা নেই, একমাত্র সায়ন্তিকার মেশিনের ওটা দেখতে হবে আমাকে কি হয়েছে। So we are basically starting today information representation and retrieval. অলরেডি আমি ইউনিট 1 আর ইউনিট 3 কভার করে দিয়েছি, মানে অ্যাজ পার অ্যাজ রিডিং মেটেরিয়ালস আর কনসার্ট। এইটাই তোমাদের সিলেবাস, যা যা টপিক আছে সেই টপিক ওয়াইজ ডকুমেন্ট আপলোড করে দিয়েছি। আগের দিনের যে ভিডিও টিউটোরিয়াল আমরা করেছিলাম কিভাবে প্রজেক্টটা করবে, সেই প্রজেক্টের ভিডিও টিউটোরিয়ালটাও এখন রেডি। তোমরা যে কেউ পরে যারা সেদিন ছিলে না ক্লাসে দেখতে পারো, বা কেউ কোথাও থেকে গেলে দেখতে পারো। এই কাজটা তোমাদেরকে প্রজেক্ট হিসেবে দেওয়া হয়েছে, টু বি সাবমিটেড বাই, কত জানো, কিছু একটা ডেট তোমরা বলেছিলে, সেই ডেটটা করেছে কিনা দেখি। স্যার এটা এটা আলাদা কি স্যার, ওটা ওটা স্যার আমাদের যেটা ছিল, ওটা 3005 এরটা স্যার, যেটা 20 তারিখ চেঞ্জ করতে বলা হয়েছিল। আচ্ছা, so this date is also there, January 23rd, 11:19 PM. So এটার ডেটও এখানে ঠিক করা আছে, সেইটা আমি এখানে তোমাদেরকে স্যার টেক্সটে সেন্ড করে দিয়েছি হোয়াটসঅ্যাপে স্যার। ঠিক আছে, দেখছি। So এর মধ্যে তোমাদেরকে করতে হবে এটা। কেন আমি বলছি যে জানুয়ারি 23rd হয়তো একটু চাপ হয়ে যাচ্ছে তোমাদের, কিন্তু মনে রাখতে হবে আমাদের কিন্তু ফেব্রুয়ারি 2nd এর মধ্যে এটা শেষ হচ্ছে। আর আমি বাই 24th জানুয়ারি তোমাদের ক্লাউডের যারা যারা কোহার কাজটা হয়ে যাবে, 20 তারিখে তোমাদের হয়ে যাচ্ছে। So I will be deleting this by 24th and will make everything fresh again. তোমরা যেমন ভাবে তোমাদের রোল নাম্বার দিয়ে অ্যাক্সেস করছিলে তেমন ভাবেই অ্যাক্সেস করতে পারবে, কিন্তু এভরিথিং উইল বি ব্ল্যাঙ্ক। এরপর তোমাদেরকে টাস্ক দেওয়া হবে একটা পরীক্ষা, সেই টাস্ক গুলো তোমরা করবে, প্রত্যেকটা আলাদা টাস্ক দেওয়া হবে। এভরি ইন্ডিভিজুয়াল উইল বি গেটিং এ সেপারেট টাস্ক লিস্ট, এবং সেই কাজটা তোমাকে 3 ঘন্টার মধ্যে করে এখানে রাখতে হবে। এবং সেইগুলো আমরা এখানে সমস্ত তার সাথে যে টাস্কটা করলে, যেমন তোমরা স্ক্রিনশট দিয়ে এখানে জমা দিচ্ছ, সেরকম ভাবে ওখানেও জমা দিলে। আমরা চেষ্টা করছি কি জানুয়ারি 27th মধ্যে পরীক্ষাটা নিয়ে নেওয়ার। তোমাদের বাকি কোনো শিডিউলের সাথে কি সেটা ক্ল্যাশ করবে যদি আমি জানুয়ারি 27 পরীক্ষাটা রাখি? অন্য কোনো টাস্কের সাথে করবে কি কোন সাইট? স্যার অন্য কোনো টাস্কের সাথে পড়বে না, বাট ওই সবুজ স্যার যে পরিমাণের মানে কাজ দিচ্ছে ওগুলো একটু চাপ হয়ে যাবে। তো একদিকে তাহলে একটু সবুজ স্যারকে একটু বলতে হবে না একটু সবুজের কমিয়ে কি দিতে। তোমাদের শুধু তো থেসৌরাসের কাজটা দিচ্ছে তো? হ্যাঁ, আবার কিছু নোটস পত্র দিয়েছে, সেগুলো লিখতে হচ্ছে পিডিএফ করে আচ্ছা, করে। যেগুলো কিন্তু যেগুলো দিচ্ছেন সেটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট, আরেকটা জমা দিতে হবে, ওইটাই একটা অ্যাসাইনমেন্ট লেখাটা। ওর জন্যই স্যার।
হ্যাঁ হ্যাঁ, স্যার তো সেটা করে নাও, অনেকটা সময়, আজকে তো 15 তারিখ, এটা জানুয়ারি 27 বলছি আমি। স্যার বলছি যে জানুয়ারি 30-এ করলে সেরকম হলে হবে? আমি সবুজ বাবুর সাথে কথা বলে নিচ্ছি ওই টাস্কের হ্যাঁ স্যার, ওটা হলে ভালো হবে। একটু হ্যাঁ পরে স্যার, আপনি তাই দিতে, করুন। কারণ স্যার তাই ভালো আদারওয়াইজ হবে। এই ক্লাউড শেষ হয়ে গেলে আবার মুশকিল। আর তোমরা হ্যাঁ স্যার, আপনি সবাই তাই এর করুন। মধ্যে স্যার এর 23 মধ্যে যেমন তারিখের জমাটা 24 তারিখ হবে না, 24 বা 25 তারিখ? 23 তারিখ মানে এই আজকের যেটা এখন বলছো এইটা, হ্যাঁ হ্যাঁ, তাহলে তাতে কি কি সুবিধা হবে? সেটা এক্ষুনি করে দিতে পারি আমি, কিন্তু তাদের সুবিধাটা কি হবে? একটু স্যার টাইমটা হতো ওটা। তাহলে এইটা করে দেবো জানুয়ারি 25, তাই তো? হ্যাঁ স্যার। জানুয়ারি 25 করলাম এটা। আর সবুজ বাবুকে আমি বলছি যাতে ওনার টাস্কটা তোমরা ফেব্রুয়ারি 15 অব্দি জমা দিতে পারো, কারণ এইটা আমাদের সময় তো শেষ হয়ে আসছে। ওইটা তো থিওরিটিক্যাল কাজ সবসময়ই করা যাবে, তো আমাদের যেটা, কারণ এখনো আমাদের কিন্তু মেটা ডেটা বাকি, মেটা ডেটা এনকোডিং। আর মার্কেও তো তোমরা বোধহয় আজকে একটা লাস্ট ডেট আছে জমা দেওয়ার, তাই না? হ্যাঁ স্যার। স্যার বলছি ওটা একটু এক্সটেন্ড করলে ভালো হয়, আমি না কাজ করতে পারিনি সেরকম তোমরা যদি সবই বলো যে এক্সটেন্ড করতে হবে তাহলে তো খুব মুশকিল বাবা, আমার তো নিজস্ব হিসেব গুলিয়ে যাবে পুরো, মনেই থাকবে না কবে কি করেছি, কোশ্চেন টোশ্চেন কিছুই করে উঠতে পারবো না। এটা কত হলো, জানুয়ারি 25 না? আর কোনটা বলছো চেঞ্জ করতে? স্যার আজকেরটা। আজকে যেটা আছে মার্কেট, মার্কের স্যার, ওটা তো সেন্ড করে দিয়েছি স্যার। মার্কেট পাবে। ইনফরমেশন ওটা ছিল তোমার এই ডিজিটাল রিসোর্স, এই কাজ, এইটার ডেটটা আছে ডিউ ডেট 16, তাই না? এইটা কবে করতে বলছো? স্যার বলছি বুধবারে গিয়ে যদি ল্যাপটপের সমস্যাটা ঠিক করতে পারি তাহলে বৃহস্পতিবার করুন, তাহলে হবে। অত সময় দেওয়া যাবে না, এতদিন কি করছিলে? আর এটা তো হাতেও করতে পারবে, এর সাথে কম্পিউটারের কি সম্পর্ক? না আমি আসলে অর্ধেকটা ওখানে করে রেখেছিলাম, এবার ওটা খুলতে পারছি না ওই জন্য। আবার অর্ধেকটা করো, এটা তো আছে মধ্যে 5টা না 10টার মতো টাস্ক, তার মধ্যে তো একটা করেই দেওয়া হয়েছে অ্যান্সার ফরম্যাটে। হ্যাঁ ঠিক আছে এইটার তাহলে আমি এইটার আমি আমি 18 তারিখ করছি। আচ্ছা অত সময়, আমি তো তোমাদেরকে বারবার বলছি সময়ের অসুবিধাটা কোন জায়গাটাতে। আমাদের এখনো ইম্পর্টেন্ট অনেকগুলোই হয়ে গেছে, কিন্তু এখনো একটা পুরো বাকি, সেটা হচ্ছে মেটা ডাটা এনকোডিং। এটা করে দিচ্ছি, কবে করলাম জানো? 18 না? হ্যাঁ স্যার, 18। ঠিক আছে, এইটাকে 18 করলাম। স্যার আরেকটা আর কোশ্চেন এরকম ছিল আমাকে স্যার। ডেট বাড়ানোর রিকোয়েস্ট করো না, সব গন্ডগোল ডেট হয়ে বাড়ানোর যাবে না আমার। স্যার, আরেকটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার বলছিলাম ওই কোহার যে টাস্ক গুলো দিয়েছেন ওই টাস্ক গুলো করছি, কিন্তু স্যার স্ক্রিনশট তো স্যার অনেকগুলো হয়ে যাচ্ছে স্যার। অনেকগুলো যদি হয় সেক্ষেত্রে মেজর 2-3টে দেবে, মানে প্রত্যেকটা এবং সেই টাস্কের ক্ষেত্রে, দুটো তিনটে গেলে। হ্যাঁ, এবং ফিগারের তোমার এগুলো করবে, ক্যাপশন গুলোর নাম্বার দেবে কিভাবে জানো তো? ধরো টাস্কে 2 নম্বর টাস্কে তোমার 3টে ফিগার হচ্ছে, হুম। তাহলে তুমি দেবে 2A 2B 2C ফিগারের নাম। আচ্ছা আচ্ছা। ফিগার 2A কোলন, ফিগারটা কি নিয়ে ডিল করছে, ফিগার 2B কোলন, ফিগারটা কি নিয়ে ডিল করছে, এবং সেইটা হবে এই যে ক্যাপশন বা স্ন্যাপশটটা দিচ্ছ তার নিচে, ক্যাপশন আচ্ছা সবসময় নিচে হয় আর আচ্ছা। টেবিল হেডার হয় ওপরে। আচ্ছা স্যার বলছিলেন তাহলে মানে যখন শুরু করব মানে একটা পিকচার অ্যাড করব, তাহলে উপরে দিয়ে দিলাম টাস্ক 1 দিয়ে, তারপর পিকচার শুরু হয়ে গেল টাস্ক 1 এর, তার ছবির নিচে নিচে ক্যাপশন দিয়ে দিলাম, ব্যাস এভাবে করে করি। হ্যাঁ, এবার তাতে এক লাইন করে লিখতে হবে। হ্যাঁ ধরো স্যার লিখবো। টাস্ক 1 এর কি টাস্কটা আছে, তুমি প্রথমে দিলে টাস্কটা কি, তারপরে তুমি নিজের একটা দুটো লাইন সামারি হিসেবে লিখলে কি করেছো এটাতে, তারপরে তুমি এখানে দিলে। আর যদি একাধিক থাকে তাহলে ওইরকম 1A 1B 1C করে দেবে। স্যার 60খানার মতো স্ন্যাপশট হয়ে গেছে স্যার। হোক না, ভালো তো, এটা তোমার একটা ম্যানুয়াল হয়ে থাকছে।
যখন কোথাও আটকে যাবে এই ডকুমেন্টটা তোমার প্রচুর কাজে লাগবে, কিভাবে করেছো না করেছো। স্যার এবার আমার ওইটা একটু দেখুন স্যার, হোয়াটসঅ্যাপে দেখুন পাঠিয়েছি। দেখছি না। Sorry. এইটা হচ্ছে তোমার ইন্টারফেস। এখানে যদি আমি Z3950 তে যাই, এলসি নেম সাবজেক্ট এগুলো তো সব ডিফল্ট। ইউনিভার্সিটি অফ ফেডারেল, ইউনিভার্সিটি অফ পিটসবার্গ, এইগুলো সবই তোমার আসছে তাই তো? তবু একবার দেখে নি আসছে কিনা, হ্যাঁ তারপর স্যার একটু আমরা দেখুন। ইউনিভার্সিটি অফ পিটসবার্গ, তাহলে আমি টাইটেলে সার্চ করছি বাইবেল। So we selected both University of Pittsburgh and Library of Congress. It seems it is working. সময় কেন বেশি নিচ্ছে? যেহেতু আমি বাইবেলের মতো একটা কমন টাইটেল দিয়েছি, অসংখ্য এডিশন থাকে প্রতিটা ফরেন লাইব্রেরিতে। আর একটা হচ্ছে এটা, তো এই লাইব্রেরি অফ কংগ্রেস থেকে আনলো, কানেকশন টাইম আউট টু দিস ওয়ান। ইউনিভার্সিটি অফ পিটার্সবার্গ কিছু দিতে পারলো না, লাইব্রেরি অফ কংগ্রেস দিচ্ছে। So let me try again, only University of Pittsburgh. The title is again some chemistry. যখন তুমি ট্রাই করছো মানে চেক করছো, তখন ইটস বেটার টু গিভ এ জেনারেল, যে ভেরি জেনারিক থিং ইন দ্য টাইটেল, জাস্ট টু চেক দ্য কানেক্টিভিটি। Meanwhile, let me start with this one, IR Spy. Still working. ওকে, এটা হচ্ছে কানেকশন টাইম আউট। তার মানে তুমি নতুন যা অ্যাড করেছো সবের মধ্যেই প্রবলেম থাকছে। লাইব্রেরি অফ কংগ্রেস তো বাই ডিফল্ট ছিল। হ্যাঁ স্যার। সো লেট মি চেক ইওর ডেটা এন্ট্রি। Your data entry is okay. So let me try something else. আমি ইউনাইটেড স্টেটসের কিছু ট্রাই করি। সে ওয়াশিংটন স্কুল, আমি 100% রিলায়েবলের নিচে কিছু নেবো না। টেক্সাস 100% রিলায়েবল। ঠিক আছে। So
Let me try. এখানে যেটা দেখার, যেটা বারবার বলেছি, সামনে যেন কোনো স্পেস না থাকে, দেখে নেওয়া ভালো। হোস্ট নেম হচ্ছে, এবং কপি করার সময়ও সতর্ক থাকবে যেন কোনো স্পেস সামনে বা পিছনে না থাকে। বেস্ট হচ্ছে একেবারে পিছনে এসে একটু ডিলিট কিটা প্রেস করা, আর এখানে ব্যাক স্পেস দিয়ে দেখে নেওয়া আর সামনে যাচ্ছে কি। দেন পোর্ট সামনে তো চলে গেল স্যার। 7090। বলে স্যার দেখুন স্পেস হয়ে গেছে স্যার অটোমেটিকলি। না, এটা দেখা যাচ্ছে কিন্তু স্পেস নয় অ্যাকচুয়ালি, ক্লিক করলে আর স্পেস নেই। আমি যদি এখন ডিলিট করি দেখো এটা মুছে যাবে, সুতরাং আর স্পেস নেই। ডেটাবেস ভয়েজার মার্ক 21 bibliographic. So Texas added, very good. Now let's go for catalog. Select Texas, uncheck Library of Congress, and selecting Bible. It is trying to contract, means your Koha site is okay. It is sending request. Let's see what Texas says. এই তো গো, আসছে তো, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখলাম। হ্যাঁ, তার মানে দেখো ইউনিভার্সিটি অফ পিটসবার্গটাকে তুমি এবার ডিলিট করে দাও, হয়তো কোথাও পিছনে বা সামনে স্পেস থেকে যাচ্ছে তোমার ডেটা এন্ট্রিতে। আচ্ছা হ্যাঁ, সেইটা একবার দেখে নাও। ইটস ওয়ার্ক। আচ্ছা স্যার ঠিক আছে। আমি লগ আউট করে যাচ্ছি। ঠিক আছে। ওকে, সো লেটস কাম টু দ্য বিজনেস। বিজনেস মিন্স, আমি তোমাদেরকে প্রথম থেকেই যেটা আগের দিনও বলছিলাম, সো possibly some of you have tried this thesaurus, that why we need thesaurus, how it is different from subject heading list. But today we are starting with the very first unit, that is information retrieval. This particular unit will be covered by both SDG sir and myself. SDG sir will be, you can understand this information retrieval is an age-old concept. It's not new thing, but possibly this paper underwent a revolutionary change with the introduction of the computerized information retrieval, with the emergence of large-scale textual retrieval system like Google. Now everybody knows how to search. Search is very popular. Previously, search was only popular with the academicians, students, researchers to find out different academic objects. But nowadays, even people search to retrieve their mobile phone model, different kind of electronic gadgets, online books, fashion, apparels, and many other things. So search is now almost ubiquitous in the society. It's omnipresent. The importance of search, coverage of different kind of materials within the search systems are becoming very important day to day. And with the history of, when you learn the history of information retrieval, you can see that it started from the time of Qatar, because when you are making your card catalog, that is also a retrieval system, but mainly pre-coordinate indexing system. কেন কি তোমাকে লাইব্রেরিয়ান আগেই বলে দিচ্ছে এই টার্মগুলো তোমাকে তুমি সার্চ করতে হবে, তুমি কোঅর্ডিনেশন অফ দ্য টার্ম এট দ্য টাইম অফ সার্চ করতে পারবে না। But the full scenario has been changed by a computer scientist, H.P. Loon. H.P. Loon took great interest in textual retrieval system. Textual retrieval system includes many kind of difficulties. যদি এখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করি সোসাইটিতে সবচেয়ে অটোমেশন সাকসেসফুল কোথায়, লাইব্রেরিতে না ব্যাংকে, তোমরা সবাই এক বাক্যে স্বীকার করতে বাধ্য হবে যে ডেফিনেটলি ব্যাংকিং অটোমেশন ইজ মাচ মোর
successful in compare with textual retrieval like Google search or library search etc. কেন? রিজনটা খুব সিম্পল। সেখানে তোমার ওদের প্রত্যেকটা অবজেক্টই হচ্ছে নিউমেরিক। তুমি ধরো তোমার অ্যাকাউন্ট আইডি, ইটস এ নিউমেরিক ফিগার, এবং শুধু নিউমেরিক নয়, তোমার অ্যাকাউন্ট কত ডিজিটের হবে সেটাও ফিক্সড। প্রত্যেক ব্যাংকে সিবিএস আসার পরে তোমার অ্যাকাউন্টের নাম্বার কিন্তু ফিক্সড, আইদার ইট ইজ 15 or 16. Then your IFSC code, again a 11 digit code. Your customer ID or CIF, again a 10-12 digit code. So everywhere they have a controlled environment. It's a numeric thing. এবং কম্পিউটার যেহেতু নাম্বারের সাথে অনেক বেশি কনভার্সেন্ট ইন কম্পেয়ার উইথ দ্য টেক্সট, নাম্বার রিট্রিভাল করা এর কাছে জাস্ট কেক ওয়াক। কিন্তু একটা টেক্সচুয়াল রিট্রিভালে আরো অনেক ইস্যু থাকে। আমি এই দুটো টার্মের মধ্যে এতগুলি স্পেস চাইছি। যেমন ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। আমি সাপোজ কাজ করি একজন কেমিস্ট হিসেবে ওয়াটার ইমপিউরিটি নিয়ে, এবং সেখানে অসংখ্য ডকুমেন্ট থাকতে পারে। ওয়াটার হার্ডনেস ইমপিউরিটি, ওয়াটার ভেপার ইমপিউরিটি, ওয়াটার হার্ডনেস ভেপার ইমপিউরিটি, ওয়াটার ভেপার হার্ডনেস ইমপিউরিটি। সো ওয়াটার অ্যান্ড ইমপিউরিটি, দ্যাট টার্মস ক্যান বি included many other significant or related term. তাহলে আমি যদি শুধু বলি ওয়াটার অ্যান্ড ইমপিউরিটি, সেই সার্চটা অনেক বেশি বর্ডার হয়ে যাবে, মানে ওয়াটার এবং ইমপিউরিটি যে কোনো পজিশনতেই থাকুক না কেন ও তুলে আনবে। কিন্তু ধরো আমি অ্যানালিসিস চাইছি, ওয়াটার ইমপিউরিটি অ্যানালিসিস, তাহলে তখন আমি চাইবো যে ওয়াটার ইমপিউরিটি অ্যানালিসিস অনেক রকম হতে পারে। হার্ডনেস অ্যানালিসিস হতে পারে, ভেপার অ্যানালিসিস হতে পারে, কেমিক্যাল অ্যানালিসিস হতে পারে, বায়োলজিক্যাল অ্যানালিসিস হতে পারে, অসংখ্য। তাহলে আমার এই 5-6টা জিনিস একসাথে দিয়ে সার্চ করার বদলে আমি যদি ওয়াটার আর ইমপিউরিটির মধ্যে কতগুলো ওয়াট ম্যাক্সিমাম থাকতে পারে সেইটা বলে দিতে পারি, তাহলে আমার সার্চটা অনেক বেশি সোজা হবে। ইন ওয়ান লাইন আই ক্যান গিভ, এবং ওয়াটার ভেপার অ্যানালিসিস, ওয়াটার ভেপার হার্ডনেস অ্যানালিসিস, ওয়াটার ভেপার ইমপিউরিটি অ্যানালিসিস, এভরিথিং আই ক্যান রিট্রিভ ইন এ সিঙ্গেল সার্চ। এই ধরনের সিচুয়েশন তো ব্যাংকিং অটোমেশনে থাকে না। ওরা সিম্পলি তুমি কাস্টমার আইডিটা বললে দে উইল সার্চ। সো it become much more easier for them to handle and tackle. এবং সেই জন্য এই টেক্সচুয়াল রিট্রিভাল সিস্টেম বরাবর রাইট ফ্রম দ্য বিগিনিং অফ কম্পিউটারাইজড ইনফরমেশন রিট্রিভাল ইজ আ বিগ চ্যালেঞ্জ। এবং এই ডোমেনটা এখন শুধুমাত্র আর লাইব্রেরি সায়েন্সের লোকেরা ডিল করে না, ইটস এ ভেরি ফেমাস divisions of computer science. In fact, MTech in computer science, they have included paper on textual retrieval, different models of information retrieval. যেগুলো আমরা আগে পড়তাম সেগুলো এখন কম্পিউটার সায়েন্সের MTech এ পড়ানো হয়। এবং MTech এ যে পড়ানো হয় তার কারণ হচ্ছে যে তোমার এই মুহূর্তে দুটো ডোমেনেরই এখানে গুরুত্ব আছে। ওরা থিওরিটিক্যাল লেভেলটা খানিকটা লাইব্রেরি সায়েন্স থেকে নেয়, খানিকটা কম্পিউটারাইজেশন থেকে নেয়। সিমিলারলি আমাদের সিলেবাসও চেঞ্জ হচ্ছে অ্যাকর্ডিংলি। প্রিভিয়াসলি আমরা ইনফরমেশন রিট্রিভাল বলতে বোঝাতাম এই পেপারটা তাকেই হেল্প করবে যেটা ধরো কোনো একটা ন্যাশনাল বিপ্লবগ্রাফির ইন্ডেক্স তৈরি করার কাজে, কোনো একটা জায়েন্ট পাবলিশিং সিস্টেম, যেমন ধরো কেমিক্যাল অ্যাবস্ট্রাক্ট সার্ভিস, বায়োলজিক্যাল অ্যাবস্ট্রাক্ট, সেরামিক্স অ্যাবস্ট্রাক্ট, এই ধরনের যেগুলো জায়েন্ট অ্যাবস্ট্রাক্ট আছে তাদের প্রিন্টেড ইন্ডেক্স করার জন্য। কোনো একটা জার্নাল ইস্যু প্রতি ভলিউমের পরে প্রত্যেক বছর জার্নালগুলি অ্যানুয়াল ইন্ডেক্স বার করে। এই 12টা ইস্যু বেরোলো এই জার্নালে, তাহলে সাবজেক্ট ইন্ডেক্স এন্ট্রি কি, অথর ইন্ডেক্স কি, টাইটেল ইন্ডেক্স কি। তো অথর ইন্ডেক্স আর টাইটেল ইন্ডেক্সে তো কোনো প্রবলেম নেই, যেমন ভাবে আলফাবেটিক্যালি অ্যারেঞ্জ করলাম বাই সারনেম অর বাই ফোরনেম। টাইটেল যেমন ভাবে আছে তেমন ভাবে ইন্ডেক্স করলাম আলফাবেটিক্যালি। কোনো ক্ষেত্রে আমরা আর্টিকেল গুলোকে বাদ দিলাম, এ এন্ড দা, যেটা আমরা করি নর্মালি মার্ক ডেটার ক্ষেত্রে। কিন্তু প্রবলেমটা হয় যখন আমরা ওই ডকুমেন্টগুলি সাবজেক্ট ইন্ডেক্স বা সাবজেক্ট ডেসক্রিপ্টর করতে যাই, কোন টার্মটা বেছে নেব যখন আমি করব। তার ফলে দেখো এই যে তোমরা স্ট্রিং ইন্ডেক্সিং শিখেছো, চেন ইন্ডেক্সিং যেমন পেসিস শিখবে, পপসি শিখবে, এইগুলো সবই হচ্ছে স্ট্রিং ইন্ডেক্সিং।
যেগুলি বলতো যে এক ধরনের পি কোঅর্ডিনেট সিস্টেম যেটা তোমাকে বলে দিচ্ছে বা যেটা কাজে লাগানো হচ্ছে যে তোমার প্রিন্টেড বিপ্লোগ্রাফির ইন্ডেক্স তৈরি করতে, প্রিন্টেড অ্যাবস্ট্রাক্টিং সার্ভিসের ইন্ডেক্স তৈরি করতে, প্রিন্টেড জার্নালের অ্যানুয়াল ইন্ডেক্স বা কিউমুলেটিভ ইন্ডেক্স, 5 বছরের সমস্ত জার্নাল ইস্যুগুলোর ইন্ডেক্স, অনেক জার্নাল পেপার পাবলিশার পাবলিশ করে, সেটাকে বলে কিউমুলেটিভ ইন্ডেক্স। সো এই ধরনের কাজে আমরা ব্যবহার করতাম। কিন্তু বেসিক্যালি হচ্ছে এই স্ট্রিং ইন্ডেক্সিংও কিন্তু মেনলি পি কোঅর্ডিনেট ইন্ডেক্সিং সিস্টেম মেনলি দু রকমের হয়। পি কোঅর্ডিনেট, যেটা ইন্ডেক্সার ঠিক করে দিচ্ছে কম্বিনেশনটা কি হবে, কারণ যখন তুমি চেন ইন্ডেক্সিং করছো তখন তুমি দেখো বলেই দিচ্ছ মেডিকেল সায়েন্স, চাইল্ড মেডিসিন, লাংস ডিজিট, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট বা ট্রিটমেন্ট হোমিওপ্যাথি। এই যে তুমি টোটাল স্ট্রিংটা তৈরি করছো, কোলন ক্লাসিফিকেশন দিয়ে হোক, ডিডিসি দিয়ে হোক, পুরোটাই তো পি কোঅর্ডিনেট করে দিচ্ছ তুমি। এবং চেন ইন্ডেক্সিং এর ক্ষেত্রে এইটা একটা খুব বড় সমালোচনা ছিল রঙ্গনাথনের করা কাজের মধ্যে, যে চেন ইন্ডেক্সিং এ আমি এতগুলি ইন্ডেক্স তৈরি করছি কিন্তু একটি এবং একটি মাত্র ইন্ডেক্সই হচ্ছে স্পেসিফিক, বাকি সবই হচ্ছে বর্ডার। মেডিসিন সি দিস, চাইল্ড মেডিসিন সি দিস, ট্রিটমেন্ট সি দিস, তাহলে সবগুলোই তো বর্ডার হলো। আমার একটা এবং একটা মাত্র হচ্ছে স্ট্রিং হচ্ছে কিন্তু স্পেসিফিক, সেটা তুমি ন্যারোয়ার থেকে বর্ডার নিতে পারো অথবা বর্ডার থেকে ন্যারোয়ার নিতে পারো, দুটোই সম্ভব। তো এই ধরনের সমালোচনাগুলো ছিল প্রি কোঅর্ডিনেট ইন্ডেক্সিং এর সময়, বাট আমাদের হাতে তো কোনো টেকনোলজি ছিল না যে আমরা এগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তৈরি করতে পারবো। তখন ডেরিক অস্টিন তৈরি করলেন পেসিস, যেখানে এই যে কম্বিনেশন অফ ওয়ার্ড গুলো আমরা মেকানিক্যালি করতে পারবো। এই যে তোমরা প্রেসিসে দেখবে যে রোল অপারেটরের কনসেপ্ট আছে, রোল অপারেটর ইজ এ কাইন্ড অফ ইন্ডেক্সিং গ্রামার। এ তোমাকে বলে দিচ্ছে আমার শান্টিংটা কিরকম ভাবে হবে, এ বি সি যদি প্রিন্টেড টার্ম থাকে, A in the context of BC, B in the context of AC, C in the context of AB, এই পুরো এন্ট্রি গুলোকে মেকানিক্যালি কম্পিউটার করতে পারবে। কিন্তু যতই করতে পারুক তবুও সেটা পি কোঅর্ডিনেট ইন্ডেক্সিংই ছিল, কারণ তুমি এ বি আর সি এর যে কম্বিনেশন সেটা তুমি ঠিক করে দিচ্ছ অ্যাজ এ ইন্ডেক্সার, সার্চারের কিছু করার নেই, এন্ড ইউজার ইন্টারফেসে কিছু করার নেই। কিন্তু আজকে যখন তুমি ইলেকট্রনিক ডেটাবেস সার্চ করো, সে ফর এক্সাম্পল গুগল, দেখো কম্বিনেশন অফ দ্য কিওয়ার্ড তুমি ঠিক করো। এই যে আমরা গুগল সার্চের সময় পড়েছি বিভিন্ন রকম বুলিয়ান অপারেটরের কথা, সেই ক্ষেত্রে একটা এক্সাম্পল আমি দেখাতেই পারি তোমাদেরকে। ধরো আমি যদি গুগল সার্চে যাই, google.co.in, আমি সার্চ করছি, ধরো দেখবে এখানে ডিফারেন্সটা দেখো। আমি যদি বলি ইনফরমেশন ইজ আ ওয়ার্ড অ্যান্ড রিট্রিভাল, তার মানে কি হচ্ছে, আমি ইনফরমেশনের সঙ্গে বুলিয়ান অপারেটর অ্যান্ড যোগ করে, এই অপারেটর গুলো তিন ধরনের হয়, বুলিয়ান, অ্যান্ড, অর, নট, রিলেশনাল, গ্রেটার দেন ইজ ইকাল টু, লেস দেন ইজ ইকাল টু, গ্রেটার দেন ইজ ইকাল টু অ্যান্ড সো অন। আর হচ্ছে যে পজিশনাল অপারেটর, এই যে আমি বলছিলাম ওয়াটারের সাথে অ্যানালিসিসের আমি অ্যাট দ্য বেস তিনটে ওয়ার্ড চাই, যাতে করে সমস্ত ওয়াটার অ্যানালিসিসের বিভিন্ন কম্পোনেন্টকে আমি একসাথে সার্চ করতে পারি। তো এইখানে ধরো আমি ইনফরমেশন এন্ড রিট্রিভাল যখন বলছি, তখন তুমি দেখো নাম্বার অফ ডকুমেন্টস কতগুলি আসছে। সো নাম্বার অফ ডকুমেন্টস ইজ অলমোস্ট 7,97,000। এইটা হচ্ছে ও যতগুলো জায়গাতে ও কি করছে, এর ফলে ও একটা বুলিয়ান অ্যান্ড কম্বিনেশন তৈরি করছে। সেটা কি রকম, সেটা অনেকটা এইরকম, ধরো এইটাকে আমি যদি একটা ভেন ডায়াগ্রাম দিয়ে দেখাই, তাহলে এটা অনেকখানি এরকম। So suppose basic sets,
আমি একটা সার্কেল করছি এখান থেকে যাতে করে আমি তোমাদেরকে বোঝাতে পারি। সো হোয়ার ইজ দ্য সার্কেল ফ্রেম? সার্কেল নিতে হয় না। আচ্ছা বাদ দাও, সে না হয় পরে দেখা যাবে, আমি এখন রিংটা দিয়েই কাজ চালাই। So suppose this includes all the word having information. Similarly আমি আরো একটা রিং নিচ্ছি, this is having all the term with retrieval. তো যে সমস্ত জায়গাতে রিট্রিভাল আছে, যেমন ইনফরমেশনের ক্ষেত্রে ইনফরমেশনটা রিট্রিভালের সঙ্গেই থাকতে হবে তার তো কোনো মানে নেই। সেটা হচ্ছে যে ইনফরমেশন প্রসেসিং বলে কিছু আছে, সেখানে রিট্রিভাল কথাটাই নেই, কিন্তু সেখানে রিট্রিভাল ব্যাপারটা রয়েছে। তো ধরো এই যে এর কালারটা যদি আমি চেঞ্জ করতে পারি, so suppose this blue color indicates information, যে সমস্ত ডকুমেন্ট গুলোতে ইনফরমেশন কথাটা আছে, আর এই স্যাফরন কালার ইন্ডিকেটস রিট্রিভাল। তাহলে ইনফরমেশন এবং রিট্রিভাল এই জায়গাটা হচ্ছে এইগুলো, এই পার্টিকুলার জায়গাটা হচ্ছে ইনফরমেশন এবং রিট্রিভাল, যেটাতে দুটোতেই আছে। সো দিস ইয়েলো রাফলি ধরে নাও এই যে দুটো জায়গাতে কোইনসাইড করছে, এই দুটো জায়গা এই ডকুমেন্টগুলো কি ইন্ডিকেট করছে, বোথ ইনফরমেশন আছে এবং রিট্রিভাল কথাটা আছে, সেইটা হচ্ছে এই জায়গাটা। তাহলে ও বুলিয়ান অপারেটর দিয়ে তুমি এটাকে সিম্পলি একটা জয়েন করছো। এই যে ম্যাথমেটিক্যাল মডেল, যেটা আমরা আরো ডিটেলসে ডিজিটাল ইনফরমেশন রিট্রিভাল সিস্টেমের মধ্যে পড়বো, সেই জিনিসটা কাজ করছে। কিন্তু এখন যদি ধরো আমি এখানে ফ্রেজ সার্চিং করি, দেখো রেজাল্টটা কতখানি পাল্টে যাবে। ইনফরমেশন এন্ড রিট্রিভাল, তাহলে কত এসেছিল? 7 লক্ষ। আমি যদি বলি ইনফরমেশন অর রিট্রিভাল, মানে আইদার ইনফরমেশন অর রিট্রিভাল, মানেটা কি হচ্ছে? মানেটা হচ্ছে তখন হয়ে যাবে দিস ওয়ান এন্ড দিস ওয়ান বোথ, তাই না? তাহলে আমার রেজাল্টের সংখ্যা বাড়া উচিত না কমা উচিত? আমি যখন এন্ড বললাম, হ্যাঁ বলো, কমন সেন্স কি বলছে? 7,97,000 থেকে কমবে না 7,97,000 থেকে বাড়বে? এবং সেটা রিজন কি? যে যুক্তিটাই দেবে, কমলে কেন কমবে, বাড়লে কেন বাড়বে। আগে আমি বলেছিলাম এন্ড, এখন বলছি স্যার অর। বাড়বে, কারণ এন্ড দিলে শুধু কমন গুলো দেখাচ্ছে, আর অর দিলে দুটোই দেখাচ্ছে কমনটা বাদ দিয়ে। এক্স্যাক্টলি। আমি যখন এন্ড বলছি তখন আমি শুধু এই সাবসেকশনটুকু তুলতে চাইছি, সেই ডকুমেন্টগুলোই যেখানে ইনফরমেশন এবং রিট্রিভাল কথাটা আছে। আমি যখন বলছি ইনফরমেশন অর রিট্রিভাল, তখন ও এটাও রিট্রিভ করবে এটাও রিট্রিভ করবে। জেনারেলি আমার এর সংখ্যা বাড়া উচিত। সো নাও সি, 7,97,000 ছিল, এখন কত হয় দেখা যাক। অলমোস্ট 3 টাইমস বাড়লো। দেখো এখন আগে 7 লক্ষ ছিল, এখন হলো 19,18,000, বা আরো বেশি হয়তো, এটা 19,18,00,000 কিছু একটা হবে। তুমি ধরে নাও আগে ছিল এটা 7.97, নাও ইট বিকাম 19.18 crores অলমোস্ট। আগেরটাও কোর্স ছিল 7.37 crores, নাও ইট ইজ 19.18 crores, অলমোস্ট 3 টাইমস বেড়ে গেল। তাহলে বুঝতে পারছো যে এন্ড অপারেটর হচ্ছে প্রিসিশন ওরিয়েন্টেড অপারেটর, আমি সার্চটাকে আরো প্রিসাইজ করতে চাইছি। আর অর হচ্ছে রিকল ওরিয়েন্টেড প্যারামিটার, আমি সার্চটাকে আরো বর্ড আপ করতে চাইছি, বর্ডেন করতে চাইছি। আরেকটা যদি হয় ইনফরমেশন নট রিট্রিভাল, এইটা কি অরের চেয়ে বাড়বে না কমবে? অরের চেয়ে কমবে, কিন্তু এন্ডের থেকে বেশি হবে। কারণ না, সেটা বলা যায় না, এন্ডের থেকে বেশি হবেই সেটা বলা যায় না, কিন্তু এইটা বলা যায় যে সেটা হচ্ছে যে অরের থেকে কমবে। এখন দেখো এন্ড এবং নট দুটোই হচ্ছে বুলিয়ান অপারেটর ফর জয়েনিং, কিন্তু নট হচ্ছে নেগেটিভ জয়েনিং,
আর অ্যান্ড হচ্ছে পজিটিভ জয়েনিং। কিরকম? আমি যদি বলি যে ইনফরমেশন আছে রিট্রিভাল নেই, তাহলে এই পুরো জায়গাটা বাদ যাবে। এবং তোমার এখান থেকে মনে হচ্ছে আরে তাহলে তো অ্যান্ডের চেয়ে এটা বড় তো হয়েই গেল। সব সময় নয়, মানে ব্যাপারটা হচ্ছে সেটা ডিপেন্ড করছে তোমার কতগুলি ডকুমেন্ট কি ধরনের কম্বিনেশনে আছে। দেখা যাক ইনফরমেশন নট রিট্রিভাল দিলে কি হয়। দেখো এটা কিন্তু 6.94 হলো। আর নট এবং অ্যান্ড নট একই রকম ভাবে কাজ করে, মানে নটকে অনেক সময় অনেকে অ্যান্ড নট বলে, কারণ বেসিক্যালি ইটস অ্যান বুলিয়ান অ্যান্ড অপারেটর ইন নেগেটিভ সেন্স। আমি যদি অ্যান্ড নট বলি তাহলে সিচুয়েশনটা কেমন ভাবে ভ্যারি করছে। এই অ্যান্ড আর নটের মধ্যে কিন্তু স্পেস যাবে না। So in this way it is working. এরকমও এটা হতে পারে, ধরো ইনফরমেশন নেগেটিভ, অনেক প্রত্যেকটা জায়গাতেই অ্যান্ড অন নট কে অনেক সিম্বল দিয়ে প্রকাশ করা হয়। গুগল যেটা করে অন নট মানে হচ্ছে মাইনাস, ইনফরমেশন মাইনাস রিট্রিভাল মানে হচ্ছে ইনফরমেশন নট রিট্রিভাল। So in many way, depending on your query, Google is, as it is a very large scale database, exactly হয়তো সবসময় তুমি 7,97,000 বা 6,94,000ই পাবে না, it depends। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে যে কাজটাও একই রকম ভাবে করবে। ওকে, সো আবার দেখো আমি যদি এখানে ইনফরমেশন এবং রিট্রিভালকে ফেজ দিয়ে মধ্যে বেঁধে দিই, তাহলে আমি কি চাইছি যে এমন ডকুমেন্টগুলো যেখানে ইনফরমেশন এবং রিট্রিভাল এই দুটো ওয়ার্ড পাশাপাশি এসছে, দেখো অনেক কমে যাবে, 1.14 crores। সো আমি বলছি যে সমস্ত জায়গায় ইনফরমেশন রিট্রিভাল একটা বাউন্ড টার্ম হিসেবে এসছে, একটা ফ্রেজ হিসেবে এসছে, ম্যাথামেটিক্যালি মিনস ইনফরমেশন এবং রিট্রিভালের মধ্যে একটা স্পেস আছে। যেমন এই পার্টিকুলার ফ্রেজ অপারেটিং, ইটস অ্যান ইমপ্রুভমেন্ট ওভার দ্য বুলিয়ান অপারেটিং। কি রকম? ধরো দেয়ার আর টু ডকুমেন্টস, নাও তার আগে ধরে নাও যে আমাদের মানে ডোমেনটা হচ্ছে, সার্চ ডোমেনটা হচ্ছে কোল মাইনিং ধরে নাও। তাহলে একটা ডকুমেন্ট আছে ইউজ অফ গোল্ড, ইউজ অফ কোল ইন গোল্ড মাইনিং, এই একটা ডকুমেন্ট আছে ইউজ অফ কোল ইন গোল্ড মাইনিং। তাহলে এখানে কোল কথাটাও আছে, যেটা আমরা আমাদের এরিয়া অফ ওয়ার্ক, কোলও আছে মাইনিংও আছে, এইটা নিয়ে আমরা কাজ করছি। তাহলে আমি যদি এখন গুগলকে বলি কোল অ্যান্ড মাইনিং, তাহলে গুগল কি এটা রিট্রিভ করবে? আমি যদি ধরো এই একটা ডকুমেন্টের টাইটেল হচ্ছে ইউজ অফ কোল ইন গোল্ড মাইনিং, আমি একজন রিসার্চার বা স্টুডেন্ট যে কোল মাইনিং এ ইন্টারেস্টেড, আমি গুগলে সার্চ করছি কোল অ্যান্ড মাইনিং, এই ডকুমেন্টটা রিট্রিভ হবে না হবে না? হ্যাঁ কি না? স্যার এটাও হয়তো হবে, তার সাথে আরো অনেক কিছু রিলেটেড। না না সে হোক, সে তো হবে। হ্যাঁ, যেহেতু কোল আর মাইনিং দুটো টার্মই আছে, এটা রিট্রিভ হবে, তাই তো? আবার গুগল যখন তোমার কনটেক্সটের এগেইনস্টে এই ডকুমেন্টগুলোকে কোনটা সেট ওয়ানে যাবে, সেট ওয়ানের মধ্যে কোনটা প্রথম আসবে, যেটাকে আমরা বলি র্যাঙ্কিং অফ রেজাল্ট, সেইটা কিসের ভিত্তিতে করে? যেখানে তোমার সার্চ টার্মটা টাইটেলের মধ্যে আছে সেটা যাবে টপে। ধরো আমি কোল মাইনিং সার্চ করছি, একটাতে টাইটেলে আছে যেমন এই ডকুমেন্টটা, একটাতে আছে অ্যাবস্ট্রাক্টে, একটাতে আছে বডি অফ দ্য টেক্সটে, একটাতে আছে রেফারেন্সে। এই পাঁচটা ডকুমেন্টের মধ্যে গুগল কিন্তু 1 নম্বরে দেবে একে, যেহেতু তুমি যে টার্মটা সার্চ করছো সেটা টাইটেলে আছে, এন্ড টাইটেল ইজ এ কাইন্ড অফ সুপার অ্যাবস্ট্রাক্ট অফ এ ডকুমেন্ট, তাহলেও আমাকে এইটাকে 1 নম্বরে দেবে। আমার এটা রিট্রিভ তো হবেই, এবং হয়তো এভরি চান্স কি এটা প্রথম টপ 10-এ থাকবে, 1 নম্বর না হোক টপ 10-এ থাকবেই। কিন্তু কোশ্চেনটা হচ্ছে এইটা কি যিনি কোল মাইনিং সার্চ করছে তার পক্ষে রেলিভেন্ট?
এই ডকুমেন্টটা কি তার পক্ষে রেলিভেন্ট? আমি কোল মাইনিং এর রিসার্চার, সার্চ করলাম কোল অ্যান্ড মাইনিং, এই ডকুমেন্টটা পেলাম, এই ডকুমেন্টটা কি আমার কাজে লাগবে? ইজ ইট রেলিভেন্ট ফর মি? তো এটা তো গোল্ড মাইনিং এর উপরে আছে, তাহলে হবে না। কেন লাগবে? হুম, গোল্ড বলো বলো। গোল্ড মাইনিং এ তো কোল ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, তার মানে দেখো, মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তোমরা সবাই কমন সেন্স থেকে বুঝতে পারছো যে স্যার এটা তো ডকুমেন্টটা তো মেনলি গোল্ড মাইনিং এর উপরে কাজ করছে, সেখানে কোলের ব্যবহার একটা সাব ফ্যাসেট, আর আমি খুঁজছি কোল মাইনিং এর উপরে। এভরি চান্স যে এই ডকুমেন্টটা আমার পক্ষে অ্যাকচুয়ালি নন রেলিভেন্ট, তাই না? এই ডকুমেন্টটা আমার পক্ষে নন রেলিভেন্ট, আমি এই ডকুমেন্ট অ্যাকচুয়ালি হয়তো চাই না, ইটস এ ডিস্টারবেন্স, ইটস এ নয়েজ। কিন্তু দেখো গুগল শুধু এটাকে রিট্রিভই করছে না, গুগল এইটাকে আমাকে টপ 10 এর মধ্যে এনে দিচ্ছে। কেন? বিকজ অফ দ্য প্রবলেম অফ বুলিয়ান অপারেটর। কারণ এখানে আমি কি করেছি, আমি এখানে সে কোল অ্যান্ড মাইনিং এই দুটো টার্ম দিয়ে সার্চ করেছি। ও মেকানিক্যালি আমাকে কি করেছে, ও মেকানিক্যালি আমাকে কোল এনে দিয়েছে, কোল পেয়েছে, মাইনিং এনে দিয়েছে, মাইনিং পেয়েছে, কিন্তু ওর এইটা বোঝার ক্ষমতা নেই যে এই পার্টিকুলার ডকুমেন্টটা আমার পক্ষে রেলিভেন্ট নয়। তাহলে দিস ইজ কল্ড এ ফলস রিট্রিভাল সিনারিও ইন বুলিয়ান অপারেটর। কিন্তু এখানে যদি আমি সার্চ করি এরকম ভাবে কোল মাইনিং, তাহলে আমি গুগলকে বা যে কোনো ইঞ্জিনকে কি বোঝাতে চাইছি যে ভাই কোল আর মাইনিং এর মধ্যে অ্যাট দ্য বেস্ট একটা স্পেস থাকবে, এবং সেই সমস্ত ডকুমেন্টগুলো তুমি রিট্রিভ করো যেখানে কোল আর মাইনিং পাশাপাশি থাকবে, অ্যাডজাসেন্ট থাকবে, ডিফারেন্সিয়েটেড বাই সিঙ্গেল স্পেস। তখন কি এই ডকুমেন্টটা আপলোড হবে? এখানে কি কোল আর মাইনিং পাশাপাশি আছে? নেই। সুতরাং এই ডকুমেন্টটা আপলোড হবে না, এবং সঠিক কারণেই হবে না। So this is the improvement, this is called phrase searching, this is the improvement of over the typical Boolean AND operator. তো এরকম ভাবে প্রচুর তোমার বুলিয়ান অপারেটরের প্রবলেম আছে, ও রেলিভেন্সি র্যাঙ্ক করতে পারে না, এরকম ভাবে ফলস রিট্রিভাল করে, যেটা দরকার নেই, যেটা ইম্পর্টেন্ট নয়, সেই ডকুমেন্টগুলোকে প্রথমে নিয়ে আসে, because it's basically based on the mechanical combination of the through the Boolean AND operator. এই যে ইমপ্রুভমেন্ট গুলো আস্তে আস্তে বুলিয়ান অপারেটরের উপর হচ্ছে, আমি ফ্রেজ সার্চ করতে পারছি, সাউন্ডেক্স সার্চ করতে পারছি, রাইট ট্রাঙ্কেশন সার্চ করতে পারছি, প্যারেন্থেটিক্যাল সার্চ করতে পারছি। সো দিস আর অল ইমপ্রুভমেন্ট ওভার দ্য বুলিয়ান অপারেশন। এবং ফাইনালি আমরা একটা অন্য মডেলে পৌঁছে গেছি এখন, সেটাকে আমরা বলি একটা ভেক্টর স্পেস মডেল, হুইচ ইজ মাচ মোর ইন্টেলিজেন্ট ইন কম্পেয়ার উইথ দ্য বুলিয়ান রিট্রিভাল মডেল। কিন্তু সেই মডেলগুলোতে আমরা পরে আসবো, কিন্তু এখন আমরা যেটা বোঝার চেষ্টা করছি যে একটা বেসিক জায়গা on the basis of which we can understand that how these systems are working. তো এখানে দেখো এই চারটে ডকুমেন্টের মধ্যে, আমি এই পাঁচটা ডকুমেন্টের মধ্যে আমি তোমাকে যেটা বলতে চেষ্টা করেছি সেটা হচ্ছে খুব এইগুলো পরস্পরের সাথে লজিক্যালি রিলেটেড। প্রথমে আমি এখানে বলার চেষ্টা করেছি যে ইনফরমেশন রিট্রিভাল জিনিসটা কি, কেন আমাদেরকে শিখতে হবে। বিকজ অল কাইন্ড অফ মাইক্রো ডকুমেন্টস, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আস্তে আস্তে প্রিন্টেড রিট্রিভাল সিস্টেমে আমরা যা যা শিখেছিলাম, কার্ড ক্যাটালগ, ইন্ডেক্স তৈরি করা, ব্যাক অফ দ্য বুক ইন্ডেক্স তৈরি করা যেমন আছে, ইন্ডেক্সিং কার্ড তৈরি করা আছে, জার্নাল ইন্ডেক্সিং আছে, এই সমস্ত কিছুই কিন্তু আস্তে আস্তে আমার কম্পিউটারাইজড হচ্ছে। এবং কম্পিউটারাইজড রিট্রিভালের মূল পার্থক্য প্রিন্টেড রিট্রিভালের থেকে হচ্ছে, প্রিন্টেড রিট্রিভাল ইজ জেনারেলি এ পি কোঅর্ডিনেট ইন্ডেক্সিং সিস্টেম, আর কম্পিউটারাইজড ইনফরমেশন রিট্রিভাল ইজ জেনারেলি এ পোস্ট কোঅর্ডিনেট ইন্ডেক্সিং সিস্টেম। সেখানে ইউজার হিসেবে আমি ঠিক করবো ইনফরমেশনের সঙ্গে রিট্রিভালকে কিভাবে ম্যাচ করাবো। ফর এক্সাম্পল, তুমি কি কার্ড ক্যাটালগে যাই যেরকম ভাবে তোমরা মেন কার্ড তৈরি করতে শিখেছো, বিভিন্ন অ্যাডেড এন্ট্রি করতে শিখেছো, ধরো তোমার কাছে কোল মাইনিং এর প্রচুর বই আছে,
আমি তোমাকে বলছি আমার কোল মাইনিং এর উপরে বই চাই, কিন্তু যেগুলিতে বিহার নেই সেগুলি চাই। আমার কাছে বিহার এর কোল মাইনিং সম্পর্কে প্রচুর ডকুমেন্ট আছে। সো আই ওয়ান্ট কোল মাইনিং ইন আদার স্টেটস অফ ইন্ডিয়া এক্সেপ্ট বিহার। তাহলে সিম্পল কোল মাইনিং নট বিহার, কিন্তু তুমি কি সেটা প্রিন্টেড ক্যাটালগে সার্চ করতে পারবে? তোমাকে প্রথমে সার্চ করতে হবে সব কোল মাইনিং এর বইগুলি, তারপরে টাইটেল এবং কন্টেন্ট দেখে ঠিক করতে হবে কোনগুলি বিহার রিলেটেড নয় বা বিহার কম আছে, সেই বইগুলি তোমাকে দিতে হবে। বোঝাতে পারলাম? So pre-coordinated indexing system do not support sophisticated information retrieval like this kind of phrase operator, not operator, then or operator, and so on. So this is basically based on the browsing system. So এই যে over the years information retrieval এর কি চেঞ্জ হচ্ছে, information retrieval is as old as human civilization. প্রথম যে আমরা ইনফরমেশন রিট্রিভাল করতে গেলেই আমাকে মেটাডাটা দিতে হবে। আমরা দেখেছি যখন আমি একটা বই ক্যাটালগ করি আমাকে মেটাডাটা দিতে হয়, অথর, টাইটেল, এবং সেই মেটাডাটা এনকোড করার জন্য বিভিন্ন রুল শিখছি আমি, ক্যাটালগিং রুল, ইন্ডেক্সিং রুল। আবার যখন মেটাডাটা আমি ডিজিটাল অবজেক্টের জন্য শিখবো তখন দেখবো রুলস আর এগেন কোয়াইট ডিফারেন্ট। সো একজন গ্রিক লাইব্রেরিয়ান, তার নাম ছিল জেনেডোটাস, এবং তার নাম অনুযায়ী একটা ডেটা গ্লোবালি রেপুটেড ডেটা তৈরি হয়েছে, ডেটা সেটস তৈরি হয়েছে সার্চ ইঞ্জিন zenedo.org। এই নামটা এসছে জেনেডোটাস থেকে। জেনেডোটাস ওয়াজ a Greek librarian who first introduced the concept of metadata 5000 BC, মানে যিশু খ্রিস্টের জন্মের 5000 বছর আগে। সো and people remember still, ধরো 5000 বছরের আগেকার ঘটনাটাকে মনে রেখে একটা সার্চ ইঞ্জিন তৈরি হয়েছে যার নাম দেওয়া হয়েছে zenedo.org, এবং এই নামটা এসছে জেনেডোটাস থেকে। যেমন ধরো আমি যদি এখান থেকে এই জেনেডো কপি করি, ইনফরমেশন রিট্রিভালের প্রচুর হিস্টোরিক্যাল স্টাডিজ আছে এবং খুব ইন্টারেস্টিং জায়গা। যদি তুমি হিস্ট্রি অফ ইনফরমেশন রিট্রিভাল দেখো, কত ধরনের লোকেরা এখানে কাজ করেছে। যেমন ধরো আমি এখানে যদি সার্চ করি জেনেডোটাস, তাহলে তার উইকিপিডিয়া আছে এখানে। দেখো ইনি আগে তো যারা লাইব্রেরিতে কাজ করতেন তারা তোমরা সবাই জানো যে স্কলার হতেন। তো জেনেডোটাস ওয়াজ এ গ্রিক গ্রামারিয়ান, বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেন, কিন্তু তার মূল কন্ট্রিবিউশনের জায়গাটা হচ্ছে হি ওয়াজ দ্য লাইব্রেরিয়ান অফ লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়া, ফার্স্ট লাইব্রেরিয়ান অফ লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়া। এবং উনি অনেক কিছু ম্যাথামেটিক্স, গ্রামারেও কন্ট্রিবিউশন যেমন করেছেন, মেটাডাটা অ্যাপ্লিকেশনের কনসেপ্টটা লাইব্রেরিতে কিভাবে হতে পারে সেইটা উনি করেছেন। কিন্তু এইটা যেমন ধরো আমি বলছি ওনার কন্ট্রিবিউশন হচ্ছে 280 বিসি থেকে 330 বিসি এই অবধি। কিন্তু তার আগে কি ছিল, আমি যেটা বললাম তোমাদেরকে যে যিশুর জন্মের 5000 বছর আগেও আমরা লাইব্রেরির অর্গানাইজেশনের কনসেপ্ট পাই। এবং দেখো আমি শুরু করেছি সেখান থেকে। সেটা হচ্ছে প্রথম যে তোমার লাইব্রেরি অর্গানাইজেশনের কনসেপ্ট আমরা পাই সেটা হচ্ছে সুমেরিয়ান সিভিলাইজেশনের 3000 বিসিতে, মানে জেনেডোটাসের বহু আগে। তারা হয়তো মেটাডাটা অ্যাপ্লাই করেনি, কিন্তু তাদেরকে কোনো না কোনো তো স্কিম তৈরি করতে হয়েছিল। এই যে যেমন ধরো সুমেরিয়ানস ডেভেলপ স্পেশাল স্কিমস টু স্টোর ক্লে ট্যাবলেট because they realized that proper organization and access to the archives was essential for locating and using information. সেই সময়তে লাইব্রেরি ছিল বেসিক্যালি এক ধরনের কাস্টোডি, এবং লাইব্রেরিয়ান ছিলেন কাস্টোডিয়ান, এবং সবার এই লাইব্রেরি ব্যবহার করার অধিকার ছিল না, একমাত্র রাজারা এবং পুরোহিতেরা এই লাইব্রেরি ব্যবহার করতে পারতেন। কিন্তু সেখানেও দেখো যখন আমরা ক্লে ট্যাবলেট রাখতাম, তোমার পাম্প লিপ রাখতাম, তারপর বিভিন্ন ধরনের পার্চমেন্টের উপরে লেখা রাখতাম, তখনও কাগজ কলম আবিষ্কার হয়নি, প্রিন্টিং প্রেস আবিষ্কার হয়নি, তখনও কিন্তু সুমেরিয়ানরা এই কাজটা করেছে। এবং তারপর আমি তোমাদেরকে জেনেডোটাসের কথা বললাম, তার পরবর্তীকালে কি ইম্পর্টেন্ট কাজ হয়েছে।
কিন্তু আধুনিক যে ইনফরমেশন রিট্রিভাল আমরা শিখতে যাচ্ছি সেইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যার কন্ট্রিবিউশন তার নাম হচ্ছে ভ্যানেভার বুশ। ভ্যানেভার বুশ 1945-এ একটা পেপার লেখেন। সেই পেপারটা এখনো অব্দি সাইটেড হয় এবং সেই পেপারে উনি কি বলেছিলেন, উনি একটা যন্ত্রের কল্পনা করেছিলেন। সেই পেপারটা কিন্তু কোনো একটা টেকনিক্যাল রাইটিং নয়, এই এই তার রেফারেন্স, এই লোক আগে এই বলেছে সুতরাং আমি এই কনক্লুশন করলাম, এরকম নয়। Completely imagination, but that imagination is so close to the real world that it became almost a seminal article in the domain of both computer science and library science. এই 1945-এর এই পেপারে উনি কি বলেছিলেন, উনি একটা যন্ত্রের কথা কল্পনা করেছিলেন, মেমেক্স। সেই যন্ত্রে আমি একটা প্রিন্টেড ডকুমেন্ট বিভিন্ন ফরম্যাট, মেবি বুক ফর্ম, 1945 মানে তো তখন কাগজ কলম কম্পিউটার এর কনসেপ্ট সবই প্রায় চলে এসছে। তো উনি তখন কিন্তু কম্পিউটার এত উনি প্রেজেন্ট ছিল না, জাস্ট কনসেপ্ট এসছে এইরকম করা যেতে পারে, ক্যালকুলেটর তৈরি হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার বহুল ব্যবহার হয়েছে। তোমরা জানো তোমার বিভিন্ন ধরনের ম্যাথমেটিশিয়ানদের কন্ট্রিবিউশনের কথা, যেমন অ্যালেন টুরিং বা জন ভন নিউম্যান, যারা বিভিন্ন ধরনের কম্পিউটিং মডেল তৈরি করেছিলেন। এখনো তো টুরিং টেক্সট খুব রেলিভেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে। তো এনিওয়ে, তো সেই সময় সমস্ত কনসেপ্ট গুলো আসছেন। বুশ সেই সময় বললেন এমন একটা মেশিন যদি হতো, আমি সেখানে প্রিন্টেড ডকুমেন্ট ঢোকাতাম একটা এন্ডে, অন্য এন্ড থেকে তার এগেনস্টে যাবতীয় ডেসক্রিপশন রেডি হয়ে বেরিয়ে এলো। সেই যন্ত্র কোনোদিন তৈরি হয়নি, ভবিষ্যতেও হবে কিনা জানি না, এখনো তো অব্দি হয়নি। কিন্তু দেখো আমরা কি ক্রমশ সেই দিকে যাচ্ছি না? এই যে যখন তুমি গুগল বুকসে যাচ্ছ, ইউ ক্যান সার্চ দ্য বুক, ইউ ক্যান রিট্রিভ দ্য হোল বুক। সেই সময়টা কি ব্যাপারটা হচ্ছে, যেমন ধরো ভ্যানেভার বুশের যে কনসেপ্টটা, সেইটা কি এখন আমরা লাইব্রেরি ওপাকেও করতে পারি না? সে ফর এক্সাম্পল আমি যদি এখন একটা ওপ্যাক তোমাদেরকে দেখাতে চেষ্টা করি, দেখো রিট্রিভাল কোন দিকে যাচ্ছে। এটা ঠিক আমি আজকে কোনো ক্লাস নেওয়ার জন্য পড়াচ্ছি না, আমি তোমাদেরকে জাস্ট একটা আইডিয়া বা একটা কোন দিকে যাচ্ছি আমরা সেইটা বোঝানোর একটা জিনিস চেষ্টা করছি। তো আমি কতগুলো টুল প্রথমে ওপেন করি সো দ্যাট আই ক্যান শো ইউ কোন দিকে যাচ্ছে আর কি সিচুয়েশন। এই রাতটা তুই চা দিয়ে গেলি বাবা, একটা কাপ দিয়ে গেলি না, কি রে কমন সেন্সের বড্ড অভাব। So let me give 10-15 seconds so that I can start my system. তো এই যে যে কনসেপ্ট আমাদেরকে দিয়েছিলেন, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ না? ইটস বিকামিং স্লাইটলি স্লো। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। Getting my screen? কি বললেন? হ্যাঁ বলছি, ভয়েসও পাচ্ছ তো? ভয়েস এবং অডিও এবং ভিডিও দুটোই পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, একটু সময় লাগবে, দাঁড়া আমি একটা সিস্টেম স্টার্ট করেছি তো, এটা ইনিশিয়ালি প্রচুর ঠিক আছে স্যার। করে, প্রচুর প্রসেসিং পাওয়ার দরকার হয়। দেখতে চাইছি কনসেপ্ট has changed. What year of 1945 that become quite relevant in today's context, and lots many new things. যেমন ধরো
তোমরা কি বললে এখন এটা বিশ্বাস করবে? এই যে ভ্যান নেভার বুশ বলেছিলেন যে আমি একটা টোটাল বই মেশিনের এক প্রান্ত থেকে এন্টার করব, অন্য প্রান্ত থেকে যাবতীয় রিট্রিভাল মেকানিজম তৈরি রেডি হয়ে যাবে উইদাউট। তোমরা যারা এটা ব্যাপারে ইন্টারেস্টেড তারা মেমেক্স বলে সার্চ করতে পারো। এটা হচ্ছে কনসেপ্টটা উনি দিয়েছিলেন, স্পেলিংটা হচ্ছে MEMEX, মেমেক্স। উনি কি এনভিশন করেছিলেন? এ সিঙ্গেল উইন্ডো ইউজার ইন্টারফেস ফর ফাস্ট অ্যাক্সেস টু দ্য কন্টেন্টস অফ দ্য ওয়ার্ল্ড লাইব্রেরিজ বাই 2010। এখন আমরা সেটা করতে পারিনি। ইনক্লুডিং পার্সোনাল কালেকশন, সমস্তটা যে কোনো মানুষ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, তখন কিন্তু ইন্টারনেট ছিল না, বছর পর এসছে 1969-এ, যে কোনো মানুষ যে কোনো প্রান্ত থেকে সেই ডকুমেন্টটা সার্চ করতে পারবে, রিট্রিভ করতে পারবে, ফুল ফ্রি টেক্সট পড়তে পারবে। শুধুমাত্র মেটাডাটাই সার্চ করতে পারবে না, তার ভেতরের কন্টেন্টও সার্চ করতে পারবে। যখন তুমি কোহা করছো, তুমি একটা বইকে ক্যাটালগ করছো, ইউ ক্যান সার্চ বাই অথর, টাইটেল, সাবজেক্ট, পাবলিশার, প্লেস অফ পাবলিকেশন, যেটা দিয়ে ইন্ডেক্স করবে সেটাই সার্চ হবে। কিন্তু কন্টেন্ট, ক্যান ইউ সার্চ বাই চ্যাপ্টার, ক্যান ইউ সার্চ বাই সাবসেকশন, ক্যান ইউ সার্চ এ লাইন? So this kind of things are becoming quite possible nowadays. Still, what he imagined that world will have it by 2010, that we could not achieve because the things are very complex. But slowly we are going towards the imagination of Van Never Bush, the machine called Memex, and you can always search the concept of Memex. Memex যদি তুমি দিয়ে সার্চ করো তাহলে বুঝতে পারবে যে যন্ত্রটা কি রকম। এই যন্ত্র কোনোদিন তৈরি হয়নি, কিন্তু না তৈরি হওয়া একটা যন্ত্র। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ মেমেক্স, ইউ ক্যান সি। এবং 1945-এ ভ্যান নেভার বুশ যে আর্টিকেলটা লিখেছিলেন, অ্যাজ উই মে থিঙ্ক আর্টিকেল, দ্য টাইটেল অফ দ্য আর্টিকেল ওয়াজ অ্যাজ উই মে থিঙ্ক, তাতে উনি এইরকম একটা যন্ত্রের স্কেচ করেছিলেন। জাস্ট লিওনার্দো দা ভিঞ্চি যেমন এরোপ্লেন তৈরি হওয়ার বহু বছর আগে এরোপ্লেনের স্কেচ তৈরি করেছিলেন, তোমরা অনেকেই হয়তো জানো। লিওনার্দো দা ভিঞ্চি এরোপ্লেনের যে স্কেচ তৈরি করেছিলেন তার সঙ্গে মডার্ন এয়ারক্রাফট হুবহু মিলে যায় 90% অব্দি, উনি যা যা ভেবেছিলেন, যা যা কল্পনা করেছিলেন। তো দিস কাইন্ড অফ মেশিন হি অ্যাকচুয়ালি imagined, which will take a document, will different kind of text it will be extract, different kind of important phrase it will extract, and any people can retrieve it. So it's a beautiful reading, as you may think. And Google related to Memex, and that machine which has not been built, so this kind of mechanism he produced. And you see 1945 he imagined a modern keyword kind of thing, and also it can identify photograph and many other such artistic object from the document itself, can index separately, can display separately. So imagination তো it's knows no bar, no limitation. সুতরাং উনি কল্পনা করেছেন, কিন্তু কল্পনাটা কিভাবে সত্যি হচ্ছে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই। তোমরা এখন জানো যে এরকম ভাবে আমি যদি একটা কোহা প্যাক তৈরি করি, তো ইট ইজ গ্লোবালি অ্যাভেলেবল দ্য মোমেন্ট ইউ আর প্রিপেয়ারিং ইউর catalog database, which is also a kind of information retrieval for macro document. But there, let me show you something like this. Say, for example, I am searching God in title. So I can restrict my search in title, author. These are all metadata, or normally we call tags or ISBD elements. ISBD is the metadata, mark is the metadata, everything is the metadata. As a librarian, we deal with metadata. Now, suppose I'm searching the title, a document where God is in title. Now, this is a typical Koha UPAC. তোমরা সবাই জানো এর পরে কি ঘটবে। কোহা আমাকে রিট্রিভ করে দেবে সেই ডকুমেন্টগুলি যেখানে
God came as a title. একটু সময় লাগবে কারণ আমি অনেকগুলো সিস্টেম একসাথে রান করাচ্ছি, যাতে করে তোমাদেরকে একটা জিনিস দেখানো যায় যে রিট্রিভাল কোন দিকে যাচ্ছে, হাউ ইট ইজ বিকামিং ভেরি সিমিলার টু দ্য ইমাজিনেশন অফ ভ্যানেভার-বুশ. So now hopefully you can see that Koha retrieved two results, that where God appeared in the title, the gods of India, Hindu gods and heroes and so on. এবং দেখো আমার এই সিস্টেম তোমার কোহা ওপ্যাকের চেয়ে কোথায় আলাদা, what you have developed so far. You ready? Yes. Okay. So this two documents it retrieved, and it automatically identified this document already available in full text format. So I am not retrieving only metadata. It is available in full text format. My library OPAC can tell me. Now I can click, and it is saying that click the book title to load the book. So what I am trying to show you, what Vannevar-Bush imagine, now technologically it is possible. I am giving my library users a set of metadata, what they can search. They can search by using different sophisticated retrieval tools like search operators like Boolean, relational and positional, right truncation, left truncation and so on. Now apart from this also see, so all the technical details or technical description, title, type of material, publication details, as you all know, you have noticed this. But apart from that, you see my OPAC can create another two additional tabs which are not available in your default Koha. So we programmed Koha in such a way so that you can catalog a document, it can automatically search that in which repository this is available in full text, copyright free document. So it identified that it is available from Open Library. Now as a reader you can click holdings, how many copies you are having, title notes, it is all coming from the mark 5xx. Now book reader, now the moment you click, it is actually trying to snatch your books from, you see here, let me reduce the size slightly so that you can see it properly. Now you can see exactly in the same way I can open up my book here. Now I can go forward, I can open up like a reader, যেমন ভাবে আমরা বই পড়ি 2-page document. So it can flip every page, যেমন করে আমরা পাতা উল্টাই বই পড়তে পড়তে. So এই দেখো এই পুরো জিনিসটাই কিন্তু ওপ্যাকের মধ্যেই অ্যাভেলেবেল, আমার ইউজারকে বাইরে কোথাও যেতে হচ্ছে না. So the dream of Vannevar-Bush, where he said that the full text will be associated with the retrieval system, user will get a seamless experience so that they won't be knowing that this book is not available in my library in full text format. I am just snatching the copyright free copy from openlibrary.org or Internet Archive or Hathi Trust and so on. So I can, in this way I can go on reading. Not only that, suppose I am a lazy person, you all know that I am a lazy person, I cannot wake up before 10. So suppose I am not in a mood, I can zoom in, I can zoom out this document. So this is called zoom in, I can read more closely, I can zoom out. So suppose this particular is quite suitable for me. Now you see I am not quite in a mood on reading. I would like to ask someone that you read on behalf of me, I will listen. So normally you can see when you are telling a story to your brother or sister, kids are basically. So they also always love to listen stories from their parents or grandparents or elder brothers and sister. So here you can see it can do the same thing for me, slightly mechanical. So although many books have been written of recent years on Hinduism as a religious system, the number of works on Hindu mythology is extremely few, and scarcely one of these attempts to treat the subject Can you hear in a it? popular way. Of this small number, some have been out of print for many years, and others are intended solely for the student, as for instance Mr. A. তোমরা এটা শুনতে পাচ্ছো কিভাবে পড়ছো? হ্যাঁ স্যার।
স্লাইটলি মেকানিক্যাল, আমি যদি সাউন্ডটা একটা বাড়াই তাহলে আরো বেটার বুঝতে পারবে। Now you can see it is highlighting a particular page, or even you can highlight that this particular text I want to read. Now you see, Dharan, now you see what is happening. Although many books have been written in recent years on Hinduism as a religious system, the number of works on Hindu mythology is extremely few, and scarcely one of these attempts to treat the subject in a popular way. Of this small number, some have been out of print for many years, and others are intended solely for the student, And as you for see instance here, Mr. I can even A. MacDonald's decrease the admirable speed book of on reading. Vedic Play and mythology, speak. one of the I latest want and to make best it known of slower. this book. A. MacDonald's admirable book on Or Vedic I can mythology. add a little A. faster. MacDonald's admirable book on Vedic mythology, one of the latest and best known of. A. MacDonald's admirable book on Vedic mythology, one of the latest Okay. and So best let's known of stop these it. books is Miss. Okay. So you see that magic is happening. We can add audio with the text. Now another thing is that I can search inside the book. Say for example, in this book, I want everything on, this is related to, I think, gods of India. So let me search by any gods, say Vishnu. So I'm searching by Indian god Vishnu. So now you see, this can not only I am providing a system to my user where they can search metadata, but also I'm providing a system where they can, it total 177 result. And here you can see, if I increase the size slightly, you can see it better. Then at the beginning, it identified in which page it appeared. So suppose this particular page. So it includes a conversation between the Vishnu and Joma in the page number 96. I can directly click it and it will directly go to page number 96. And in page number 96, where Vishnu appeared, it can highlight. Amazing, is not it? And this is again imagination carried out on the top of what Verdevarkus imagined way back in 1945. So this is an interesting thing. Now our latest, at any point of time, you can always go back to the basic. You can go back to the first page. You can display a single page, you can display 2 pages, you can display 4 or many pages in one particular block. So this kind of facilities are always there. And you can always go back, this slider, you can always use this slider to go back to the first page or title page and so on. So it's a complete seamless integration of textual retrieval along with the full text retrieval, where in a library OPAC itself I can open up the things and I can do the thing. Now suppose another interesting thing is that suppose I want to analyze the text. What is the text? That means I am quite a researcher of this area. Suppose I am working on mythology. So I want to know, I want to go for textual analysis. What are the toply used terms by the author? What are the most frequent phrases in the document? How these are related with each other? Everything. Now, if I click text analysis, in real time, it can take the entire textual material available in PDF format, and it can identify which are the terms most came in this document. So Hindu came, gods came, Brahma came, worship came, and I can always increase the context. In the bottom half, you can see the number of terms. If I increase the context here, so context is now around 235. So I can again increase up to 300. Now it is 415 words. So this is the top 415 words, and the terms in bigger font actually indicates more frequency. Frequency is higher, the size of the term is higher.
Now that is not the end. So this is called term circus. I can show any other thing, say document summary. I want to go for different other analysis, say document summary. I want to know a summary of this one. So it says that this contains almost 1,06,490 total words, 16.19 unique word form. Then vocabulary density is 0.152. Average number of words per sentence is 26.6. Most frequent word you can see God appeared in this document 437 times. Next worship 338 times. You can see here. Then came India 325 times and so on. So it can give me a summary. And interestingly, it can give me many other kind of analysis. Say I want to know bubbles. So it can create bubbles for me, all the term bubbles. Then if I want to switch over different other visualization, say all the term bubbles it can create automatically. So that means it is actually taking all 10,000 unique terms and one by one it is reading and spacing, and the term with the bigger bubble, it shows how many times this it can actually find the term gods, time the found India and so on. So here it can automatically generate. Now many other visualization tools are possible, like links from one word to another word. So it can show me that how different words are linked with each other. Gods in the context of Vishnu, sacred, main, India, Brahma, then worship in the context, say heaven in the context of God, Vishnu in the context of God. So, and you can always increase the context, number of contexts. Initially it gives you 25 word, top 25 word, but I can increase. So I can have an idea that how different top terms are linked with each other. It will create a term network automatically. So as a researcher of a language or literature, it is quite beneficial for me. So this is one concept, and many other things is there. Now let me show you another beauty of retrieval. I am now searching author as Gandhi. So all the documents I am having written by Gandhi in my library. So it will search all the documents written by M.K. Gandhi, Mohandas Karamchand Gandhi or Mahatma Gandhi. So it says that collected works of Mahatma Gandhi, then different kind of, the famous book, The Story of My Experiments with Truth. So let me first go to collected works of Mahatma Gandhi. So what my OPAC can do. So you can see here, it tells me that if we go here, it tells me that collected works of Mahatma Gandhi you are having in the library, but not in digitized form, but it is also available from Gandhi Heritage Portal. Gandhi Heritage Portal is a famous site created by a society available under the, I think some of you have visited the Sabarmati Ashram of, in Ahmedabad. So in Sabarmati Ashram, they have created a Gandhi Heritage Portal. So my system detected the documents are available from Gandhi Heritage Portal. If I now click it, it will show me the details, column details like holding, etc. But I can open up the book reader, and if I open up, if Gandhi Heritage Portal server is on, you see the beauty. So all the 30 volumes it can upload here, and not only that, I can always, I can always move downwards to read just like I have read here. It's a searchable PDF. Any of these volume 1, 2, 3, 4, I can upload. So it's a collected work. There are 100 volumes of collected Gandhi works available here. So let me minimize so that I can move. So you see from 1 to 100, and any of this volume I can quick pick up. And by default, you can see here the volume 1 uploaded. Now I can move forward in this way.
And if you are lucky in this, as it is digitized right from the library of Mahatma Gandhi himself, so if you are lucky, you can have some handwritten note of Mahatma Gandhi, many of such documents. So this you can see volume 1. Okay, here you can see some of the handwritten notes. Anyway, in which page I forgot, but it is available. So at any moment of time, say I am interested in volume number 8. So it will automatically load volume 8 of this one. You can see here volume 8. Here also you can select a page, title page. You can directly go there, first page, appendix. You can see in 2-page view, single page view. You can search inside, and you can always print a PDF file, because these are all authentic, after copyright, these are all considered as authentic volumes written by Mahatma Gandhi. So it's volume 8 and so on. So this is one thing. Now the latest thing what we are trying, as you know, one of our scholar is working in geographical information system. So what we are trying or planning, initially we got success also. Say I am again searching by Gandhi. So my system or our retrieval system, I'm just trying to tell you that the height of information retrieval in present day, how information retrieval is improving itself, how it is actually linking with the full text availability. It can open up a reader, it can search a document, different kind of sophisticated retrieval system. Now let me show you the other things associated with this one. Say my experiment with truth. It's a famous document. Each one be required. So in the previous example, you have seen the documents have included book reader and text analysis. You all know it will work in the same way from Gandhi Heritage Portal. This one. So this is, now you can see here, this is the story of my experiments with truth, and it is coming from Gandhi Heritage Portal. It is available under Creative Commons licensing. Every details user need to know, and user can easily move forward page by page, say next page, and so on. Okay, but all you know that my experiment with truth is basically an autobiography of Gandhiji, and every successful person needs to travel a lot, and most of the travel sequences are normally written in their autobiography. So we may consider my experiment with truth is an autobiography of Mahatma Gandhi. He traveled throughout the world like any global globetrotter, and this particular my experiment of truth, I can go for text analysis. Text analysis, I forgot to link. Okay, so text analysis, I will be showing you the next day, because this is not yet linked with my system. Possibly I am with this one. Okay, so next day you tell me, because something went wrong. It should show you text analysis, but showing the title note. I always do experiment. So next day I will be showing you. You got an idea that how it is related to full text document. But next I will tell you how geospatial information retrieval can be attached with it. But at the same time, I can show you one small thing of this one. This system, I need to check what went wrong. Say, little bit of things what you can see here. Let me try another one. So I'm starting my another retrieval system.
So it is starting. So there I want to show you that how information retrieval is actually tools. But before showing them, let me tell you the problem first, that you just think that this one, say I want to retrieve information on iron ore resource in different parts of India. So iron ore is actually different places of India are rich with iron ore. For example, this Kotok, Bhubaneswar, Sambalpur zone, then in Andhra Pradesh, Bailadila, Hyderabad zone, then in West Bengal, this West Bengal Jharkhand border zone like Ranchi, Hazaribagh, Kodarma. So these are all actually rich with various resources related to iron ore. So let my solo start so that I can start one of the system. So as if I am interested with iron ore in different parts of the country, I need to search iron ore and Kotak within bracket or Bhubaneswar or Rajasthan or Goa or Karnataka in different places I need. So it's a very cumbersome process for a user. For example, if I have another retrieval system apart from OPAC, this is called Discovery, Library Discovery, that you will be learning in semester 4 in the next semester. So let's have an idea that how information retrieval is again, taking, a lead in compare with library OPAC or this kind of full text retrieval. What I could not show you library OPAC because of some technical issues that I need to check. Let me try to show you another one. So here you see, if I am interested in iron, then iron in different places of India. So I have to give a search query like this: iron and say Kotak or Sambalpur or Goa or Rajasthan. So as a student of librarian, you can understand that SAR is what SAR is doing. This is the main concept. I am adding a Boolean operator. Any of this operator, I want to tell my system. Say you add with iron any of these, Kotak or Sambalpur or Goa or Rajasthan, and it will search accordingly. If I click this particular thing, it will try in that way. Nothing available means I have done something, some typing mistake. Iron and Kotak or Sambalpur. Say if I try with simply true, Kotak, possibly spelling mistake is there. So suppose iron and Goa or Rajasthan. Iron and Goa. It is at all searching anything. Let me try. Iron. Okay. Iron it is. Okay. I do not have documents there. Anyway, still I can show you some. Say geographic search. If I, it can open up a map. So suppose I am searching arsenic in India or Jamaica. Let's do, because the document I was searching, I forgot that document I have deleted. Anyway, so I'm searching by arsenic and Bardhaman or India or Jamaica.
So arsenic, groundwater pollution by arsenic. If I search in this way, these are also place names. Now you see, it can retrieve a document having inorganic arsenic species in Bardhaman. Now if I search Bardhaman or Jamaica, what is the result? Same result, because on Jamaica there is no document. But here you see, instead of searching in this complex way, my user, or we can develop a system called geographic search, where we set the geo envelope within the Indian subcontinent, and it will understand that how many documents are available in this particular subcontinent and retrieve all of these. Now if I search after geographic retrieval arsenic, so it can automatically retrieve all the documents. You can see what we search textually, that can be retrieved here automatically. So it says only one document available, and this is the title of the document. If I click this title, it will load the full text of the document. So this is Purvosthali, Bardhaman, and apart from holding, description, comments, etc., it can also show me the map where it is actually located. And I can go up to Purvosthali. Here you can see Purvosthali is a small block in Bardhaman. So here it can say this is the coordinate value, geo coordinate, westernmost, easternmost, southernmost, and northernmost. So in this way, we can integrate different kind of systems inside our information retrieval, and information retrieval is changing like anything. So here I have given you a reference what Michael Lex talked about from 1945. That is the time of Vannevar Bush to till date. So what is happening till date? I have tried to give you an idea that what is happening. And 2010 onwards was Lex predicted on the basis of Vannevar Bush prediction that it will be multimedia enabled, GIS geodetic search will be integrated, multilingual search it can support, different kind of integration between different phases like full text retrieval, direct integration of the full text data, online reading service at the retrieval interface, geodetic search like this one. So next I'll show you next class, possibly tomorrow, I'll be showing you that what I failed to show you today, that is my experiment with truth. So there we are trying to integrate in real time. It can read a document, it can identify place, and it can display on the map that how these things are happening. So that's all for today on my part. If you have some question, I'm ready to answer. Otherwise, we'll be closing the class for today. And you please go through the reading of all these 5 units of Unit 1. After this reading is completed, we have taken a basic class on Unit 3. Then we will be starting the core unit of this particular paper, a digital information retrieval, that is possibly Unit 5. So now you can ask questions if you have anything in mind, and whether you are amazed to see the way retrieval is moving. কিছু কোশ্চেন আছে না বন্ধ করে দেব? হ্যালো, স্যার আপাতত নেই, আগে এই ম্যানুয়াল গুলো পড়ি, ইউনিট গুলো, তারপর কোশ্চেন হলে। ঠিক আছে। আর তোমাদেরকে যে ডেমনস্ট্রেশনটা করলাম সেইটাকে লিংক করতে পারবে যা পড়ছো তার সাথে। So anyway, let's again meet by 12:30 tomorrow. I'm now stop recording.